জামাই অথচ ঠিকই সুযোগ বুঝে অন্য পাত্রের কাছে মেয়েকে দিচ্ছেন। আমার মেয়েকে বিয়ে করার মতো কি যোগ্যতা আছে তোমার? আপনার মেয়েকে বিয়ে করার মতো যোগ্যতা বলতে টিকটকে নাচতে হবে, এই তো? সরি, আমার সেই যোগ্যতা নেই। অপমানে থমথমে হয়ে গেল ইসমাইলের মুখ। সত্যি তো, তার মেয়ের কি এমন অর্জন আছে যার জন্য যোগ্যতা খুঁজছেন তিনি? উজ্জ্বল সবাইকে নাস্তা সার্ভ করছে, এর মাঝে সে নিজেও খাচ্ছে। পাত্রের বাবা মেয়েদের আপ্যায়ন এবং মেয়ে দেখে ভীষণ খুশি। তিনি আজকেই কাবিনের তারিখ নির্ধারণ করবেন। খাবার শেষে পাত্রের পরিবার তাদের মাঝে আলাপ আলোচনা করছিল। তখন মেয়ের বাড়ির কেউ উপস্থিত নেই। উজ্জ্বল ভেতরের কক্ষে ডাইনিং টেবিলে বসে একের পর একটা পদ সাবার করছে। তার খাওয়ার স্পিড দেখে তাজ্জব বনে গেল রুমু। উজ্জ্বলকে দেখে তার চাচি আর চাচাতো ভাই রাশেদ যে জ্বলে পুড়ে যাচ্ছে, এতেই তার বড্ড শান্তি লাগছে। খাওয়ার শেষে উজ্জ্বল ওয়াশরুমে গেল। তখনই ওয়াশরুম থেকে বের হতে দেখা গেল পাত্রের বাবাকে। আঙ্কেল, মেয়ে আপনার পছন্দ হয়েছে? জি, মেয়েটা পছন্দ করার মতো, তবে মেয়েটা যে টিকটকে নাচানাচি করে জানেন আপনি? পাত্রের বাবা যেহেতু ধার্মিক, এমন কথা শুনে তাজ্জব বনে গেলেন। মুখ দিয়ে কয়েকবার শুধালেন, আস্তাগফিরুল্লাহ। উজ্জ্বল দ্রুত পকেট থেকে ফোন নিয়ে রুমুর নাচের টিকটক ভিডিও দেখালো। ব্যাস, পাত্রের বাবা মুহূর্তে সিদ্ধান্ত পাল্টালেন। এই মেয়ের সাথে কিছুতেই তিনি ছেলের বিয়ে দেবেন না। উজ্জ্বলের পরিকল্পনা মোতাবেক রুমুর বিয়েটা ভেঙে গেল। এত ভালো ঘরে বিয়েটা হলো না, তা যে কিছুতেই মানতে পারল না রাশেদ। এই বিয়ে ভাঙার পেছনে যে উজ্জ্বলের হাত আছে তা সে বেশ ভালো করেই জানে। কিন্তু উজ্জ্বলকে খবর দিল কে? রাশেদের সন্দেহ হলো তার বাবার উপর। না চাইতেও আজ বাবা ছেলের কয়েক দফা ঝামেলা করালো। এর মাঝে রাবেয়া ঘোষণা দিয়ে বসলেন রুমুর বিয়ে তার বোনের ছেলের সাথেই হবে এবং খুব শীঘ্রই এই ব্যাপারে তিনি কারো মতামত চান না। রাতের খাওয়া শেষে সৈয়দ শামসুল একটা বাঙ্গি ফল নিজ হাতে কাটলেন। ঘরের কেউ এই ফল পছন্দ না করলেও তিনি বেশ পছন্দ করেন। বাঙ্গির সিজনে এই ঘরে এক প্রকার বাঙ্গির অত্যাচার চালান তিনি। উজ্জ্বল খাওয়া শেষ করে নিজের কক্ষে ফিরে যায়, কিন্তু শামসুল তাকে আবার ডেকে পাঠায়। ছেলেটা ডাইনিং টেবিলের সামনে আসতেই নজরে আসে থালা ভর্তি বাঙ্গির ছোট ছোট টুকরো। মুহূর্তে তার মুখটা পাংশুটে বর্ণ ধারণ করে। আব্বা, খবরদার, এই বাঙ্গি নিয়ে জোরাজোরি করবা না। অবশ্যই করব। সিজনের ফল খাওয়া কতটা ভালো তুই জানিস? আব্বা, আমার বিয়ে সিজন আসবে কবে? বিয়েও কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী। বাঙ্গি খা, তারপর বলবো। বাবা ছেলের বাকবিতণ্ডায় মুচকি হাসলেন নার্গিস। স্বামীর মন রক্ষার্থে না চাইতেও তিনি বাঙ্গি খাচ্ছেন। উজ্জ্বল ভোতা মুখে দাঁড়িয়ে আছে। খাবে কি খাবে না ভাবতে ভাবতে শামসুল কড়া ধমক দিলেন। বাবার ধমকে উজ্জ্বল বাঙ্গি মুখে তুলল। কয়েকবার দাঁতের তলায় পিষতেই বিদঘুটে স্বাদে গাল ভর্তি সব ফেলে দিল। বিস্বাদে উজ্জ্বল আহাজারি করে বলে, আব্বা, বাঙ্গির নিজস্ব কোনো স্বাদ নাই, চাঁদের নিজস্ব কোনো আলো নাই, এই উজ্জ্বলের নিজস্ব কোনো বউ নাই। গরমে দিশাহীন জনজীবন, উত্তপ্ত রোদে রুদ্ধশ্বাস অবস্থা। রাতের 2টা বাজতে চলল। উজ্জ্বলের চোখে ঘুম নেই। এই গরমে বউয়ের গুরুত্ব অপরিসীম। এই যে একটা বউ থাকলে হাত পাখার বাতাস করত, বউকে দেখলেই উত্তপ্ত চামড়া শীতল হতো। এসব কি বাবা মা বুঝে না? আশ্চর্য, তারা চায় কি? রুমে ফ্যানের বাতাসে যেন আগুনের গোলা ছুটছে। গরম বাতাসে অতিষ্ঠ হয়ে বাইরে বেরিয়ে এলো ছেলেটা। ছাদে বসে শীতল হাওয়া উপভোগ করতে মন্দ লাগছে না। ছাদের জলচৌকিতে বসে গলা ছেড়ে অনেকক্ষণ যাবৎ গান গাইল। ছোটবেলায় উজ্জ্বলের গানের হাতেখড়ি হয় এলাকার এক বড় ভাইয়ার কাছ থেকে। নিঃসন্দেহে ছেলেটার গলার স্বর ভীষণ সুন্দর। এই গুণের ভাটা পড়ে সৈয়দ শামসুল হকের কাছে। তিনি চান না ছেলে গানে মনোনিবেশ করুক। বাবার অনাগ্রহে গান ছাড়ল উজ্জ্বল। পরে অবশ্য এলাকার সেই বড় ভাই অন্য জেলায় চলে যান। আর বিশেষভাবে গান গাওয়া হয়নি উজ্জ্বলের। মাঝে মাঝে নিজের প্রশান্তির জন্য গায়, তবে খুব কম। আজকের চাঁদটা তার পূর্ণ সৌন্দর্য ঢেলে আকাশের বুকে উঠে বসেছে। তার সৌন্দর্যে ঝলসে যাচ্ছে উজ্জ্বল। চাঁদের আলোয় আলোকিত ছাদটা কি অপরূপ দৃশ্য। উজ্জ্বল আচমকা উঠে বসে। দ্রুত ফোন নিয়ে ভিডিও কল করলো রুমুকে। রাত জেগে সিরিজ দেখছিল রুমু।
তাই উজ্জ্বল ভাইয়ের ফোন ধরতে তার সময় লাগলো না। তবে উজ্জ্বল ভাইকে বোকা বানাতে ঘুমের ভান ধরে বলে, উজ্জ্বল ভাই কোনো সমস্যা? বিরাট সমস্যা, বিশাল সমস্যা। কি হয়েছে? এত জ্বালিয়ে আবার বলছিস কি হয়েছে? আমি আবার কি করলাম? তুই ঘুমাচ্ছিস না কেন? মাত্র চোখ লেগে এলো, আপনি তো ফোন করে তুলে দিলেন। ফাইজলামি করছিস বেয়াদব বেডি? খবরদার বেটি বলবেন না, আমার একটা নাম আছে, রুমু। ওকে, চুমো। আশ্চর্য, আমার নাম রুমু। তুই দে একটা চুমো। উফ উফ, এবার বলুন তো উজ্জ্বল ভাই, রাত জেগে কি করছেন? আজ কার বাড়িতে চুরি করতে গেলেন? তুই রাতে জেগে আছিস কেন? সবচেয়ে বড় কথা, তুই বাইরে কি করছিস? বাইরে? হ্যাঁ, বাইরে। তোর সাহস দেখে অবাক হচ্ছে রুমো। আমি আমার রুমে আছি। কি বলেন, আমি বাইরে গেলাম কখন? এখনো তুই বাইরে? এক্ষুনি যাও, আমাকে জ্বালানো বন্ধ কর। উজ্জ্বল ভাই, আমি আমার রুমে। তারা কি করিস? তুই যে বাইরে, আমার কাছে প্রমাণ আছে। সত্যি করে বলুন, শুকনাটা খেয়েছেন নাকি ভেজাটা? হ্যাঁ? উজ্জ্বলের ভ্রু কুঁচকে গেল। সন্ধিয়ান স্বরে বলে, ভেজা শুকনো মানে? বুঝতে পারছেন না? একদমই না। উজ্জ্বল ভাই, গাঁজা আপনাকে খেয়েছে নাকি আপনি গাঁজাকে খেয়েছেন? তুই কথা ঘুরাচ্ছিস কেন? ফাজিল মেয়ে, তুই বাইরে কি করিস? রুমু বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল। উজ্জ্বল ভাই এবার বাড়াবাড়ি করছেন। আজকাল কি তিনি নেশাপানি খান? রুমু নিজেকে যথেষ্ট শান্ত রেখে বলে, উজ্জ্বল ভাই, আমি নিজের রুমে আছি, আপনি কি দেখতে পাচ্ছেন না? আমি অন্ধকারে, রুমের লাইট অফ। কিন্তু এই যে তুই অন্ধকার আকাশে এক টুকরো আলো হয়ে জ্বলছিস। উজ্জ্বল ফোনের ক্যামেরাটা ঘুরিয়ে চাঁদের দিকে ধরল। রুমুর কুঁচকে থাকা ঠোঁটটা এক চিলতে হাসিতে প্রসারিত হলো। সেই সাথে হাসল উজ্জ্বল নিজেও। আমার চাঁদ তুই। চাঁদকে দেখে বারবার তোর কথা মাথায় আসছে। উজ্জ্বলের গলার শটটা দমে গেল, মিইয়ে গেল মুহূর্তে। আবহাওয়াটা কেমন যেন প্রেম প্রেম ঠেকল রুমুর কাছে। ফোনটা ওড়নায় চেপে দ্রুত জানলা খুলল সে। অন্ধকার আকাশে মস্ত বড় চাঁদটা দেখে নিঃশব্দে হাসল। রুমু, ওঠ, জানালাটা খুলে চাঁদটা দেখ। পাগলের প্রলাপ বকবেন না উজ্জ্বল ভাই। এই রাতে জানালা খুলে চাঁদ দেখবো? আমি কি পাগল নাকি? আপনার মতো চোরেরা যদি আমার জানালার শিক কেটে চলে আসে? তুই আমার কথা রাখবি না? একদম না। উজ্জ্বল চুপসে গেল। বেচারা উজ্জ্বল জানলই না রুমু জানলা খুলে চাঁদটাকে দেখছে। দুজন দুদিকে, অথচ একটা চাঁদকে অবলোকন করছে মুগ্ধতা নিয়ে। নীরবতা ছিন্ন করে উজ্জ্বল বলে, রুমু, গান ছেড়ে দিয়েছে, কাউকে তো শোনাই না। তুই আমার গান শুনবি? তোকে গান শোনাতে ইচ্ছে করছে। উজ্জ্বল ভাইয়ের নিঃসংকোচ আবদার। রুমু এই আবদার ফেলবে কি করে? তাছাড়া উজ্জ্বল ভাইয়ের গান শোনা হয়নি অনেকটা মাস কেটেছে। উজ্জ্বল ভাই, শুরু করুন, আমার ঘুম পাচ্ছে। আচ্ছা, গানটা শুনে ঘুমিয়ে যা। বিয়ের পর তো তোর ঘুম হারাম করতে আমি আছি। কেন? কি করবেন রাত জেগে? আমাকে সঙ্গে নিয়ে চুরি করতে যাবেন? যাবো অন্য কোথাও। এখন এসব বলতে ইচ্ছে করছে না। রাতে এইসব বলা ঠিক নয়। আমি আবার তার ছেঁড়া কন্ট্রোললেস তো, কন্ট্রোল হারিয়ে বলা তো যায় না। তোকে এক্ষুনি বিয়ে করে ফেলবো। রুমু ঠোঁট চেপে হাসে। উজ্জ্বল কিয়তক্ষণ চুপ করে থেকে গান ধরে। উজ্জ্বল ভাই, আপনি তো সাঁতার পারেন না, প্লিজ ডুবে যাবেন না। ডুবে গেলে আপনার মতো হাতি আকৃতির দেহটাকে তুলবে কে? প্লিজ ঘুমিয়ে যান আর আমাকেও ঘুমাতে দিন। আবেগে জল ঢেলে রুমু ফোনটা কেটে দিল। বুকের ভেতরটা ধক করে উঠল উজ্জ্বলের। এভাবে তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করছে। মেজাজটা প্রচণ্ড গরম হলো উজ্জ্বলের। এই মেয়ের কি ভালো কথা সহ্য হয় না? এভাবে চললে প্রেম হবে কি করে? প্রেম না হলে বিয়ে হবে না, বিয়ে না হলে রোমান্স হবে না, রোমান্স না হলে বাচ্চা হবে না, বাচ্চা না হলে উজ্জ্বল বাপ হবে না, বাপ না হলে আর কিছু মাথায় এলো না উজ্জ্বলের। প্রচণ্ড জেদ নিয়ে পায়চারি শুরু করলো সে। বেচারা বিড়বিড় করে বলে, একে তো গরম, তার উপর আমার মাথা গরম। আজ কলেজে গেল না রুমু। ভাবের সাথে টুকটাক কাজ সামলে নিজের কক্ষে ফিরে এলো সে। এখনও সকালের নাস্তা খাওয়া বাকি। কাজের লোক রহিমা আজ আসতে পারেনি। তার নাকি ভীষণ জ্বর। সব মিলিয়ে সংসারে বাড়তি কাজ পড়েছে পরিবারের সবার ভাগে। প্রচণ্ড গরমে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে ঘেমে একাকার রুমু দ্রুত হাত মুখ ধুয়ে ফোনটা হাতে নিল সে। আচমকা পেছন থেকে কেউ জড়িয়ে ধরতে কেঁপে ওঠে মেয়েটা। শরীর ঘোরানোর আগে দুহাত পেঁচিয়ে ধরে তার পেটে। অচেনা পুরুষালী হাতের ছোঁয়ায় কেঁপে ওঠে রুমুর সর্বাঙ্গ। কিছু বুঝে ওঠার আগে তার ঘাড়ে অজ্ঞাত ব্যক্তিটি থুতনি রাখে।
কেমন আছো কিউটি? হিমেল ভাই। সর্বাঙ্গ কেঁপে উঠল মেয়েটার। দ্রুত নিজেকে ছাড়াতে নিলে হিমেলের ছোঁয়া ক্রমশ গভীর হয়। ছোটাছুটি করছো কেন? কতদিন পর তোমার দেখা পেলাম। অনেক চেঞ্জ হয়েছো, যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি আকর্ষণীয় হয়ে গেছো। দেহের সর্বশক্তি দিয়ে হিমেলকে ধাক্কা দিল রুমু। মেয়েটার শরীর থরথর করে কাঁপছে, ধরধর গাম ঝরছে কপাল বেয়ে। তীব্র ঝাঝালো গলায় রুমু বলে, আপনি অনুমতি ছাড়া আমার রুমে কি করছেন? আর কিছুটা সময়, এরপর এটা আমারও রুম হবে। মানে? তুমি জানো না? কি জানবো? রুমু অবাক হয়। সে কি জানবে? হিমেল কি বলছে? আপনি কথা বলছেন না কেন? কি জানবো আমি? তোমার আমার বিয়ে ঠিক, তুমি জানো না? কালকেই তো বিয়ে। বিয়ে? কই, সে তো জানে না। কবে ঠিক হলো বিয়ে? এত তাড়াতাড়ি বাবা মা সিদ্ধান্ত নিয়ে নিল, অথচ তাকে কিছুই জানালো না। তার বিয়ে তাকেই জানালো না। প্রচণ্ড রাগ হলো রুমুর। হিমেলের দিকে তাকিয়ে হিসিয়ে বলে, আপনার মতো ছেলেকে বিয়ে করার চাইতে অবিবাহিত থাকা অনেক ভালো। তাই নাকি? তা আছে নাকি কেউ? কে থাকবে? প্রেমিক? সরুন সামনে থেকে, আপনার মুখ দেখতেও আমার বিরক্ত লাগে। শোনো, এই যুগে বিয়ের আগে ওসব একটু আধটু হয়, ব্যাপার না। রুম ডেট পর্যন্ত না করালেই চলবে। বিতৃষ্ণায় ভরে গেল রুমুর মন। দ্রুত কক্ষ ছেড়ে বেরিয়ে দেখা পেল রাবেয়ার। মেয়েটা রাগ সামলাতে না পেরে চেঁচিয়ে বলে, আম্মা, কোন সাহসে তুমি আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করেছো? সাহস? তোর বিয়ে ঠিক করতেও আমার সাহস লাগবে? আমার জীবনের এত বড় সিদ্ধান্ত নেবে অথচ আমাকে জানাবে না? রুমুর চিৎকারে রাশেদ এগিয়ে এলো। কড়া গলায় শাসন সুরে সে বলে, রুমু, আম্মার সাথে এভাবে কথা বলছিস কেন? তোমরা আমার বিয়ে ঠিক করলে অথচ আমার মতামত নিলে না। আম্মা সেদিন বলেই দিয়েছিল তোর বিয়ে হিমেলের সাথেই হবে। আমি এই বিয়ে করব না, যা ইচ্ছা তাই করো। এমন মারবো গলা তুলে কথা বলার সাহস পাবি না। হিমেলের মতো একটা ছেলেকে রিজেক্ট করার সাহস তোর হয় কি করে? তোর কোনো যোগ্যতা আছে? দাবি করার জন্য আগের বিয়ের সম্বন্ধ বেচতে গেল। হিমেল রাশেদকে থামিয়ে বলে, ভাইয়া, রুমু বাচ্চা মেয়ে, না বুঝে সিন্ডিকেট করেছে। বিয়েটাও হয়ে গেলে সব মেনে নিবে। আপনারা ওকে বকাবকি করবেন না। রুমু বুঝতে পারল এই বাড়িতে কেউ তার কথা শুনবে না। সাহস করে চলে গেল তার বাবার কাছে। সৈয়দ ইসমাইল তখন কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছেন। রুমের বাইরে যে মেয়ের চিৎকার চেঁচামেচি করছিল সবটাই শুনেছেন তিনি। রুমু চটজলদি বাবার মুখোমুখি দাঁড়ালো। বাবাকে ভীষণ ভয় পায় সে। বাবার সাথে সম্পর্কটা খুব বেশি সহজ নয়। মেয়েটা সাহস নিয়ে বলে, আমি এই বিয়ে করব না আব্বা। জানি, তুমি কিছু বলছো না কেন? বলার মতো মুখ নেই। তোর মা সেদিন গলায় দড়ি দিয়েছিল জানিস? তুই তো কলেজে ছিলি। তোর বিয়েতে রাজি হয়নি বলেই এমনটা করেছে। তোর ভাই রাজি, মা রাজি, আমি আর কি বলবো? কিছু বলার নেই। আমার কথায় কারো গুরুত্ব নেই। সৈয়দ ইসমাইল কিয়তক্ষণ থামলেন, বড় শ্বাস ফেলে বললেন, হিমেল শিক্ষিত, ভদ্র ছেলে, ভালো জব করছে। তুই তাকে কেন বিয়ে করবি না? গলা ধরে এলো রুমুর। সে বাবাকে কি বলবে? হিমেল ভালো ছেলে নয়? সৈয়দ ইসমাইল মেয়ের নীরবতা দেখে বলেন, তুই কি কাউকে পছন্দ করিস? না আব্বা, বিষয়টা তা নয়। ছোটবেলা থেকে দেখছি হিমেল ভাইয়ের। বাপের কাছে কেন গেলি আমার নামে বিচার নিয়ে? তোর বাপেরও সাধ্য নেই এই বিয়ে ভাঙার। রুমু কথা শেষ করার আগে রাবেয়ার ঝাঁঝালো ধমকে কেঁপে উঠল সে। এখনই সুযোগ ছিল বাবাকে সত্যটা জানানোর, কিন্তু রাবেয়ার ধমকে চুপসে গেল মেয়েটা। রুমু মিনমিনিয়ে বলে, আম্মা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমি এই বিয়ে করব না। তুই বাড়াবাড়ি করছিস। এই বিয়ে তোকে করতেই হবে। আমার বোনের ছেলের মতো ছেলে হয় না লাখে একটা। তুই সেই ছেলেকে বিয়ে করবি না? নিশ্চয়ই বাইরে তোর চক্কর চলছে। রুমু রাগ দেখালো, কাউকে কিছু না বলে চলে গেল নিজের কক্ষে। ওয়ার্ড্রপ থেকে জামা কাপড় নিয়ে একটা ব্যাগে ঢোকাতে শুরু করে। ভাবি আনিকা চুপচাপ সব দেখছিল। রুমু এমন কেন করছে? হিমেল ভীষণ ভালো ছেলে, অথচ এই মেয়েটা কিনা বোকার মতো কাজ করছে। মেয়েকে ব্যাগ গোছাতে দেখে পুনরায় ঝগড়া বিবাদে লেগে যায় রাবেয়া। রুমুর এতটা জেদ দেখে মারতে শুরু করেন তিনি। চোখের পলকে সবটা কেমন এলোমেলো হয়ে যায়। গায়ে হলুদ শাড়ি জড়িয়ে বসে আছে রুমু। মেয়েটা সারা শরীরে মারের দাগ, গালটা কেমন ফুলে আছে। সৈয়দ ইসমাইল ঘরোয়া এই বিয়ের আয়োজনে ঘুরেও তাকালেন না। তিনি নিজেকে রুমে বন্দি করলেন। আশেপাশের কেউ জানল না আজ রুমুর হলুদ সন্ধ্যা। মূলত রাশেদ চায় না কেউ জানুক।
আগেরবার যে উজ্জ্বল বিয়েটা পণ্ড করেছে সে বেশ ভালো করেই জানে এবারও নিশ্চয়ই বিয়েটা ভাঙতে উঠে পড়ে লাগবে। আগামীকাল রুমুর কাবিন। রুমু, খালা, হালিমার পরিবারের কেউ আজ বাড়ি ফিরল না। সবাই রুমুদের বাড়িতেই রইল। ঘরোয়া আয়োজনে রুমুর গায়ে হলুদের ব্যবস্থা হলো। রক্তের জমাট বাঁধা মুখে হলুদের ছোঁয়া বেমানান। কাঁদতে কাঁদতে রুমুর চোখ মুখ ফুলে বিভৎস অবস্থা। ভবিতব্যে যা আছে তাই হবে, না চাইতেও মানতে প্রস্তুত হলো রুমু। সারাটা দিন রুমুর ফোন অফ ছিল। অপরদিকে রহিমা আজ কাজে না যাওয়ায় রুমুর খোঁজ দিতে পারল না উজ্জ্বল। রুমুর বাড়িতে এই মুহূর্তে যাওয়াও সম্ভব নয়। উজ্জ্বলের সারাটা দিন কাটল হতাশায়। গভীর রাতেও ছেলেটার চোখে ঘুম ধরা দিল না। বিছানার এপাশ ওপাশ ছটফট করতে করতে অশান্ত হয় মন। আপন মনে সে বলে, বুকটা খাকা করছে কেন? সময়ের কাজ সময়ে করতে হয়, সময়ের কথা সময়ে বলতে হয়। সময়টা পেরিয়ে গেলে অসময়ে সবটাই ফিকে। এই যে রুমুর সাথেও এই একই কাণ্ড ঘটেছে। হিমেলের কথা অতীতে কাউকে না জানালেও মেয়েটা আজ জানাতে বাধ্য হয়েছে। রুমুর রাশেদ মন নিয়ে সবটা শুনল, কিন্তু হঠাৎ ফিক করে হেসে ফেলল সে। রাশেদ ভেবেই নিল বিয়ে ভাঙার উদ্দেশ্যে রুমু এসব বলছে। কেউ শুনল না তার কথা, কেউ গুরুত্বও দিল না। হিমেল সবার চোখের মণি। হলুদের আয়োজন শেষে সবাই যে যার কাজ শেষে ঘুমিয়ে পড়ল। গায়ের হলুদ শাড়ি জড়িয়ে হাত পা গুটিয়ে মেঝেতে বসে আছে রুমু। সারা শরীরে যন্ত্রণা করছে। অবশ্য এই যন্ত্রণার কাছে মনের যন্ত্রণা কিছুই না। মনে মনে উজ্জ্বলকে কতবার যে চেয়েছে তার হিসেব নেই। এই ঘোর বিপদে একমাত্র উজ্জ্বল তাকে সশরীরে সাহায্য করতে পারে। যদি নিজের ফোনটা আজ থাকতো, সবার আগে সে উজ্জ্বল ভাইকে ফোন করত। কিন্তু ফোনটা নিয়ে গেল রাশেদ। তার ফোন এখন রাশেদের জিম্মায়। খালা হালিমা আজ তার কক্ষে ঘুমিয়েছে। মেয়েটাকে কত বোঝালেন তিনি, কিন্তু রুমু তার জেদেই অনড়। এই বেয়াদবকে বিয়ে করার চাইতে উজ্জ্বল ভাইকে গলায় ঝোলানো ঢের ভালো। ছোট থেকে দেখে আসছে সে উজ্জ্বল ভাই রুমু রুমু করে কতটা পাগল। উজ্জ্বলের ভালোবাসা বুঝতে পেরেও রুমু কখনো সাড়া দেয়নি। কেন দেয়নি? মেয়েদের এই এক বদ অভ্যাস, যে ভালোবাসে তাকে সে পাত্তা না দিয়ে ঘোরাতে বেশ আনন্দ পায়। দেয়াল ঘড়িতে জানান দিচ্ছে এই রাত শেষ হতে চলেছে। ভোর 4টে কাঁটা ছুঁয়েছে। হঠাৎ দরজা খুলতে রুমু ভয় পেয়ে গেল। অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে দুই চোখ ঝাপসা হলো তার। মাথায় যখন খোলা আকাশ, তখন ভরসার একটি হাত তার মাথা ছুঁয়ে দিল, সাহায্য করলো দেমাকে ভরা সৈয়দ বাড়ি ছেড়ে পালাতে। রুমু পালাতে পেরে যতটা না খুশি হয়েছে, নিজের ফোন ফিরে পেয়ে ততটাই খুশি হয়েছে। এখন অন্তত উজ্জ্বল ভাইকে সবটা জানানো যাবে। এই ছাড়া আর কাকে জানাবে? পরিবারের বাইরে কেউ নেই তাকে সাহায্য করার। উদ্দেশ্যহীন অনেকটা রাস্তা গিয়ে থামল রুমু। নিরিবিলি পথে হাঁটতে তার বুক কাঁপছে, ভয়ে বিবশ হচ্ছে সারাটা শরীর। একটি দোকানের বেঞ্চিতে বসে ফোন করলো উজ্জ্বল ভাইকে। উজ্জ্বল তখনও ঘুমায়নি। রুমুর চিন্তায় তার ঘুম আসছে না। কই, এমন তো আগে হয়নি। হঠাৎ মেয়েটা নিরুদ্দেশ কেন? উজ্জ্বলের ফোন বাজতে সাথে সাথে ফোন তুলল সে। রুমু ফোন করেছে, তাও অসময়ে। ভারী আশ্চর্যের বিষয়। রুমু, ঠিক আছিস? গলা ধরে এলো মেয়েটার, কিন্তু কাঁদল না। নিজেকে শক্ত রেখে বলে, উজ্জ্বল ভাই, আপনি আসতে পারবেন? কোথায়? সুরাইয়াদের বাড়ির পাশে যে দোকানটা আছে, আমি সেখানে বসে। কি, তুই এত রাতে সেখানে কি করছিস? মাথা ঠিক আছে? আমি তো বললাম আসুন, প্লিজ কাউকে জানাবেন না। কি হয়েছে বলবি আমায়? বলবো বলেই তো ডাকছি। আপনার বাইকটা নিয়ে আসেন, সাথে টাকা পয়সা যা আছে নিয়ে আসেন। আমি কিন্তু খালি হাতে। রুমু, তুই সাবধানে থাক, আমি আসছি। উজ্জ্বল ভাই, আপনি যে বের হবেন তো শব্দ যেন না হয়, কেউ যেন আওয়াজ না পায়। বাইকে স্টার্ট দিয়ে বের হবেন না। আমার এই রিকোয়েস্ট গুলো রাখুন। আপনি তাড়াতাড়ি আসুন, হাতে সময় কম। উজ্জ্বল তাড়াহুড়োর মাঝে বেশ কৌশলে বাড়ি থেকে বের হলো। চারিদিকে ফজরের আজানের ধ্বনিতে মুখরিত। কিছুটা দূরে গিয়ে বাইক স্টার্ট করলো সে। প্রায় 3 মিনিটে পৌঁছে গেল কাঙ্ক্ষিত স্থানে। উজ্জ্বল ভাইকে দেখা মাত্র রুমু বাইকে চড়ে বসলো। কথা বলার সুযোগ না দিয়ে বলে, উজ্জ্বল ভাই, এমন কোথাও নিয়ে যান যেখানে আমার ভাই আমাকে খুঁজে পাবে না। কি হয়েছে বলবি তো? বলবো, সব বলবো, চলুন আগে। উজ্জ্বল রুমিকে নিয়ে গেল বেশ দূরে একটি পার্কে। এটি লোকাল পার্ক। আশেপাশে অনেক ভিক্ষুক কাঁথা জড়িয়ে শুয়ে আছে। ঘন আধার কেটে আধারের বুক চিরে আলোর দেখা মিলেছে। উজ্জ্বল পরিপূর্ণ দৃষ্টি রাখল রুমুর পানে। মেয়েটা হলুদ শাড়ি পরেছে,
আবছা আলোয় দেখা যাচ্ছে তার গালে থাকা আঁচড়। রুমু, শাড়ি পরলি কেন? তোর গালে এসব কিসের দাগ? রুমু কেঁদে ফেলল। কান্নার মাঝেই শুরু থেকে শেষ অবধি সবটা বলল উজ্জ্বল ভাইকে। কান্নার গতি বাড়তে বাড়তে কখন যে উজ্জ্বলের হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।